আসসালামু আলাইকুম। অপরাহ্নে সাজেশন ক্লাসে সকলকে স্বাগতম। তোমাদের সাথে আমি যুক্ত আছি মাজহারুল ইসলাম। তোমরা যারা 2026 সালে এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, আজকের ক্লাসেও তোমাদের জন্য আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে সাজেশন নিয়ে আসছি। তো এই ক্লাসে হচ্ছে আমরা দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে হচ্ছে তোমার ওই চ্যাপ্টার থেকে কোনটা কোনটা পড়বা, কোন কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আর তুমি যদি এই ক্লাসটা সম্পূর্ণ দেখে আমি যে টপিকগুলো বলবো বা আমি যে চ্যাপ্টারগুলো বলবো এগুলো যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তুমি 100% শিওর থাকো এইচএসসিতে 100% কমন পড়বে। আই রিপিট, 100% কমন থাকবে। জাস্ট তুমি হচ্ছে এইগুলা তোমার কমপ্লিট করে যাইতে হবে। সো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা জানো তোমাদের 2026 সালে এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা হবে হচ্ছে শর্ট সিলেবাসে। তো ফিজিক্স ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে তোমাদের টোটাল হচ্ছে 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার আছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টার এবং হচ্ছে সপ্তম চ্যাপ্টার মানে ভৌত জগত পরিমাপ এবং হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এই দুটো হচ্ছে আংশিক আছে, আংশিক। আর বাকি চ্যাপ্টারগুলো মোটামুটি বইয়ের যতটুকু আছে সব কন্টেন্টগুলোই আছে। তো আমরা এখান থেকে কিছু কিছু কন্টেন্ট আলাদা করে দিব বা কিছু কিছু টপিক আলাদা করে দিব, তুমি ওইগুলা পড়লেই ওর মধ্য থেকে প্রশ্ন হবে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোন কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটু দেখি, সেই ডাটাটা একটু অ্যানালাইসিস করি। আমি এখানে প্রিভিয়াস 5 বছরের ডাটা নিছি। আর এর আগে মনে করো 2021 সাল পর্যন্ত আমি ডাটা নিছি। এর আগে 2020 সালে হয়েছে হচ্ছে অটোপাস, মানে এইচএসসি পরীক্ষা হয় নাই। আর 19 বা হচ্ছে তার আগের বছরগুলোতে ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছে। সো আমরা ওইগুলা নিয়ে আলোচনা না করি, আমাদের শর্ট সিলেবাস যখন থেকে শুরু হয়েছে 2021 থেকে, এটা নিয়ে একটু আলোচনা করি। তো তোমাদের 21 সালে যে পরীক্ষাটা হয়েছিল ওইটা সিলেবাস একটু আলাদা ছিল, ওইখানে হচ্ছে তোমার এই চ্যাপ্টারগুলো ছিল না, সো এখান থেকে আসে নাই। তো তোমাদের যে সিলেবাস ওইখান থেকে হচ্ছে 22 থেকে শুরু হয়েছে, 22, 23, 24, 25। তোমাদের এই শর্ট সিলেবাস হচ্ছে 22 থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো তুমি প্রিভিয়াস এই 4 বছরের সিলেবাসটা দেখবা বা 4 বছরের অ্যানালিসিস দেখবা, 22, 23, 24, 25। তো 4 বছরে দেখা গেছে প্রথম চ্যাপ্টার থেকে কখনোই সিকিউ প্রশ্ন আসে নাই। সো তুমি প্রথম চ্যাপ্টারটা চোখ বন্ধ করে বাদ দিতে পারো, প্রথম চ্যাপ্টার থেকে কোনো সিকিউ আসবে না। তোমার এইখান থেকে আসলেও 2-1টা এমসিকিউ আসতে পারে, যেটা হচ্ছে ইরোড টিরোড বা ওই ত্রুটির ওইখান থেকে একটু এমসিকিউর জন্য দেখতে পারো। বা মাত্রা, এখন মাত্রার জন্য তোমার এই চ্যাপ্টার আলাদা করে পড়ার দরকার নাই, তুমি মাত্রার জন্য অন্যান্য চ্যাপ্টার থেকে পড়লেই ওই মাত্রাগুলাই চলে আসবে। সো তুমি সর্বোচ্চ এইটার জন্য একটা রিডিং দিতে পারো, ভৌত জগত পরিমাপের এই চ্যাপ্টারটা একটু রিডিং পড়তে পারো, এখানে তোমার সিকিউর জন্য আশা করার দরকার নেই। এরপরে যে চ্যাপ্টারগুলো আছে, বাকি যে 7টা চ্যাপ্টার, দেখো বিগত তোমার হচ্ছে 4 বছরে 7টা থেকেই প্রশ্ন আসছে। আমি যদি 2025-এর কথা বলি, 2025-এর দ্বিতীয় চ্যাপ্টার থেকে টোটাল 10টা প্রশ্ন আসছে। আর এখানে 10টা বলতে হচ্ছে তোমাদের যে বোর্ডগুলো আছে, টোটাল 8টা বোর্ড, 8টা বোর্ডে ভেক্টর থেকে টোটাল 10টা প্রশ্ন আসছে, মানে প্রতিটা বোর্ডেই এখান থেকে প্রশ্ন আসছে। আবার নিউটনের মেকানিক্স থেকে 13টা প্রশ্ন আসছে, বা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা থেকে 10টা প্রশ্ন আসছে। টোটাল 8টা বোর্ডে 10টা প্রশ্ন আসছে। সো কোনো বোর্ডে এগুলো থেকে মিস যায় নাই, আমি প্রত্যেকটা বোর্ড দেখছি, প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন আসছে। সো তোমার 7টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, মানে প্রতিটা চ্যাপ্টার থেকে ন্যূনতম একটা প্রশ্ন থাকবে। সো যাদের প্রিপারেশন একদম লো, আমি বলতেছি যাদের প্রিপারেশন একদম লো, মানে তুমি অনেক কিছুই জানো না, মাত্র প্রিপারেশন শুরু করছো বা তুমি ফিজিক্সের কিছুই পারো না, তো তোমাকে আমি বলবো তুমি এখান থেকে 5টা চ্যাপ্টারকে তুমি সিলেক্ট করবা। আর 5টার কোনটা সিলেক্ট করা তোমার জন্য উপকার আমি বলতেছি, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যাদের হচ্ছে প্রিপারেশন মোটামুটি একটা পর্যায়ে আছে, মোটামুটি পর্যায়ে আছে, তোমাদের বলবো তোমার এই 7টা স্কিপ করার দরকার নাই, তুমি 7টাই পড়ে যাও, 7টাই পড়ে যাও, তুমি 90% মার্কস ইনশিওর করতে পারবা ইনশাল্লাহ। এই সাজেশন ক্লাসটা দেখো, এই কন্টেন্টগুলো যদি শেষ করে যাইতে পারো তাহলে হচ্ছে 90% মার্কস ইনশিওর করতে পারবা। আর যারা হচ্ছে একদমই কিছু পারো না, এখনো 2 মাস সময় আছে, এই 2 মাস আমি যে কন্টেন্টগুলো দিব এইগুলো জাস্ট একটু কমপ্লিট করে যাও, তাহলে ভালো একটা মার্কস ফিজিক্স ফার্স্ট পেপারে আনা পসিবল। আর তোমরা যারা ভিডিওটা নিয়ে বসছো, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো। যারা এখনো খাতা কলম নিয়ে বসো নাই, ভিডিওটা পজ করে তুমি খাতা কলম নিয়ে বসো, আমি যা যা বলি ওই কথাগুলো সম্পূর্ণ নোট করে রাখো, তোমার অনেক বেশি কাজে দিবে, এই সময়টা আর আসবে না। সো এবার হচ্ছে আমরা যারা হচ্ছে প্রিপারেশন মোটামুটি ভালো, ওদেরকে বলবো 7টা স্কিপ করার দরকার নেই, 7টা কোনোটা স্কিপ করার দরকার নেই, তুমি নেক্সট পার্টে যাও। আর যাদের হচ্ছে প্রিপারেশন মোটামুটি খারাপ, খারাপ বলা যায় মানে মিডিয়াম থেকেও খারাপ, তো তাদেরকে বলবো তুমি এখান থেকে 5টা সিলেক্ট করো। এবার আমি সেই 5টার একটু ধারণা দিই। তো প্রথম হচ্ছে ভেক্টর। দেখো তোমার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছিল ভেক্টর দিয়ে, সো তুমি ভেক্টর অনেক পড়ছো, তুমি কিছু না পড়লেও ভেক্টরের তোমার টিচার আলোচনা করছে, কলেজে গেছো বা কোচিংয়ে গেছো বা প্রাইভেটে গেছো, তোমাকে ভেক্টর অনেক কিছু তুমি জানো।
তুমি হয়তোবা গোছায় দেওয়া নাই, কিন্তু ভেক্টর তুমি জানো, সো তোমার ওইটাকে একটু রিক্যাপ করলে তোমার পড়তে এটা ইজি হবে। সো আমি বলবো ভেক্টর রিক্যাপ মানে স্কিপ করার কোনো দরকার নাই, ভেক্টর তুমি মাস্ট পড়বা। কি কি পড়বা আমি বলে দিচ্ছি পরের স্লাইডগুলোতে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বলবো। সো তুমি টার্গেট রাখো তো তোমার ভেক্টর পড়তে হবে, তাহলে 5টার মধ্যে একটা ভেক্টর চুজ করলা। এরপরে আসে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা আর হচ্ছে তোমার কাজ শক্তি ক্ষমতা, এই দুইটা হচ্ছে একটু বড় চ্যাপ্টার, আর এই 2 চ্যাপ্টার থেকে টোটাল 3 সেট প্রশ্ন হবে। সো কেউ এই 2 চ্যাপ্টারে 2টাই স্কিপ করো না, এটা খুব বেশি ধরা খাবা। সো দুইটা স্কিপ করা যাবে না। তুমি যদি দুইটাই ভালো করে পড়তে পারো তাহলে 3 সেট পাবা, এই 2টা থেকে 3 সেট আসবে। নিউটনের বলবিদ্যা আর কাজ শক্তি ক্ষমতা, এটা থেকে 3 সেট আসবে। এখন তোমার যদি এই 2টাই পড়তে পারো তাহলে তো সেরা, আর যদি পড়তে না পারো যে ভাই আমি 2টার বড় নিতে পারবো না, আমি একটা পড়বো, তাহলে সাজেস্ট করবো আচ্ছা এখানে হচ্ছে নিউটনের বলবিদ্যা একটু বড়, চ্যাপ্টারটা একটু বড়, আর কাজ শক্তি ক্ষমতা নিউটনের বলবিদ্যা থেকে কাজ শক্তি ক্ষমতা একটু ছোট, কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি হচ্ছে নিউটনের বলবিদ্যা থেকে। তো আমি বলবো তোমার যদি 2টা পড়তে হয় তুমি যে কোনো 2টার একটা নাও, মানে 2টা পড়তে পারলে তো সেরা, বাট যদি পড়তে না পারো তাহলে হচ্ছে 2টা থেকে একটা নাও। সো আমি ধরলাম তুমি হচ্ছে নিউটনের বলবিদ্যা নিছো, তাহলে একটা তুমি স্কিপ করলা যে কাজ শক্তি ক্ষমতা আমি পড়তে পারবো না, বাদ দেই। আর মহাকর্ষ অভিকর্ষ একদমই ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে জাস্ট কয়েকটা টপিক পড়লেই তোমার হচ্ছে একটা প্রশ্ন, এক সেট প্রশ্ন তুমি হুবহু কমন চলে আসবে, তার মানে এটা তোমার মাস্ট নিতে হবে, এটা স্কিপ করার কোনো দরকারই নাই। তারপর সে পদার্থের গাঠনিক ধর্ম, এইটা হচ্ছে দেখো আংশিকের প্রথম পার্টটুকু আছে, আর প্রথম পার্টটুকু জাস্ট পীড়ন আর বিকৃতি এই রিলেটেড, আর শক্তি নির্ণয় এই রিলেটেড জিনিসগুলো একটু বুঝে পড়লে এখান থেকে পারা যাবে। বাট এইখান থেকে দেখো 7টা প্রশ্ন আসছে, সো দেখা গেছে একটা মিসিং যাইতেও পারে। সো এটা আমার মনে হয় এটা নেওয়ার দরকার নাই, যে এইটা মানে রিস্ক কেন নিব। 8টা বোর্ডে 7টা প্রশ্ন আছে, দেখা গেছে কোনো এক বোর্ডে মিস গেছে, আর তোমার বাড়ি যদি মিস যায়, সো এইটা তোমার দরকার নাই, তুমি এটা বাদ দাও। আর হচ্ছে পর্যায়ভিত্তিক গতি, এই পর্যায়ভিত্তিক গতি থেকে মাস্ট প্রশ্ন আসবে, সো এটা তুমি নিবা। এরপরে আসলো হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সো এইটা থেকে 100% শিওর প্রশ্ন থাকবে। সো তুমি চাইলে 1 2 3 4 5 এই 5টাকে তুমি পড়তে পারো, বা তোমার যদি অন্য কোনো 5টা পড়তে ইচ্ছা করো তুমি পড়তে পারো, বাট ন্যূনতম 5। এখানে বললাম ভেক্টর হচ্ছে প্রথম থেকে পড়ছো, সো এটা তোমার কিছু ইজি লাগবে। এই 2টা থেকে 3 সেট আসবে, তোমার যেটা ভালো লাগে সেটা নাও, যদি 2টা ভালো লাগে 2টাই নাও, তাহলে সেরা হয়। আর মহাকর্ষ অভিকর্ষ ছোট একটা চ্যাপ্টার, ইজি, এটা স্কিপ করার দরকার নাই। পদার্থের গাঠনিক ধর্ম একদমই ছোট, ইজি, কিন্তু এখানে রিস্ক হচ্ছে এই যে 8টা থেকে 7টা হয়েছে বিগত মানে গতবার, বাকিগুলোতে ছিল 9টা, সো এইটার থেকে একটু কম আসছে প্রশ্ন, সো এইটা আমি স্কিপ করলাম, প্যারা নেই। আর এই 2টা আমি নিয়েছি পদার্থের মানে পর্যাবৃত্ত গতি সহজ, আদর্শ গ্যাসও সহজ। সো এই জায়গা থেকে আমি 5টা সিলেক্ট করলাম। এখন আসি হচ্ছে আমি 5টা থেকে কি পড়বো, বা কোন চ্যাপ্টার থেকে কি পড়বো, আমি হচ্ছে সেটা শুরু করি। প্রথম আসি ভেক্টর থেকে প্রথমে তুমি শিখবা হচ্ছে ডট গুণ আর ক্রস গুণ। মনে করো ভেক্টর তুমি কিছুই পারো না, সো ভেক্টরে অনলাইনে বা ইউটিউবে গিয়ে তুমি সার্চ দিবা, এখন আর কোনো পেইড কোর্সের দরকার নেই, যে ঘন্টার পর ঘন্টা ক্লাস করার দরকার নেই, তুমি এখান থেকে টপিকগুলো নাও, টপিকগুলো খাতায় লিখে রাখো। এবার পড়ার সময় তুমি ইউটিউবে সার্চ দাও যে ভাই বলছে আমাকে ডট গুণ ক্রস গুণ, তুমি ভেক্টরে সার্চ মানে ইউটিউবে সার্চ দাও ডট গুণ ক্রস গুণ, দেখবা ডট গুণ আর ক্রস গুণের মোটামুটি 20-25 মিনিটের ভিডিও আসবে, তুমি 20-25 মিনিটের ভিডিও দেখে ডট গুণ কেমনে করে ক্রস গুণ কেমনে করে এটা শেখো। শেখার পর তুমি এইগুলো একটু বোর্ড থেকে বা বই থেকে করার চেষ্টা করো, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় বা একক ভেক্টর নির্ণয়, দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করে, একক ভেক্টর কি নির্ণয় করে কিভাবে, উপাংশ আর অভিক্ষেপ কিভাবে নির্ণয় করে, 3টি ভেক্টর একই সমতল হওয়া শর্ত, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে 3টা ভেক্টর দিয়ে বলবে ভেক্টর 3টি একই সমতলে অবস্থিত কিনা, যে কোনো 2টার ক্রস গুণফলের সাথে 3য়টার ডট গুণফল করে দিবা, যদি ডট গুণফলে মান 0 আসে তাহলে একই সমতলে অবস্থিত, যদি ডট গুণফল 0 না আসে একই সমতলে অবস্থিত না, এটা ভালো করে পড়বা। আর হচ্ছে ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজ বা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। সো ডট গুণ আর ক্রস গুণ থেকে তুমি এই টপিকগুলো একটু চোখ বুলায় নাও, এটা খুবই সহজ জিনিস, তোমার এইগুলো পড়তে হাইয়েস্ট গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যদি তুমি কিছু নাও পেরে থাকো তাহলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর যারা মোটামুটি একটু পারো এইগুলো তোমার রিভিশন দিতে লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট, তুমি জাস্ট চোখ বুলায় যাবা, তাহলে ডট গুণ ক্রস গুণ শেষ হইলো। এরপর আসি উপাংশে বিভাজন বলতে মনে করো এই অক্ষ ব্যবস্থায় তোমাকে হচ্ছে মনে করো এইদিকে একটা ভেক্টর F1 বা এইদিকে একটা ভেক্টর F2, এই F1 F2 এর মান বলে দিবে, এটা 10, এটা মনে করো 15, এখানে একটা কোণ মনে করো 30 ডিগ্রি, এখানে একটা কোণ মনে করো 60 ডিগ্রি, এই কোণগুলা বলে দিবে। তোমাকে F1 ভেক্টর আর F2 ভেক্টর গঠন করতে বলবে, মানে F1 আর F2 ভেক্টর গঠন করো, সেটা উপাংশে ভাগ করে x অক্ষ আর y অক্ষ উপাংশ ভাগ করে আমরা ভেক্টর গঠন করব। সো এই ভেক্টর গঠনের এইটা তোমার দেখতে হবে, এটা প্রিভিয়াস ইয়ারে বারবার আসতেছে, এটার জন্য তুমি যশোর বোর্ড 2024 এর প্রশ্নটা দেখতে পারো, যশোর বোর্ড 2024 এই প্রশ্নটা আসছে, তুমি ওইটা সমাধান করবা, ক্লিয়ার। এরপরে আসি হচ্ছে
লব্ধি নির্ণয়, ভেক্টর থেকে যদি প্রশ্ন আসে এই লব্ধি নির্ণয় থেকে হচ্ছে তোমার 80% প্রশ্ন আসে। এইগুলা জাস্ট ছোট ছোট টপিক, এই যে ডট গুণ ক্রস গুণ, এটা হচ্ছে ছোট ছোট টপিক। প্রশ্ন যদি অনেক বেশি ইজি হয় তাহলে এইগুলা থেকে আসে, বাট এগুলা থেকে সিকিউ আসার চান্স খুব কম, বেশি আসবে এরকম না। জাস্ট এই যে একই সমতলে হওয়া শর্ত, ক্ষেত্রফল নির্ণয়, এইগুলো একটু দেখতে পারো। আর এইটা বলবো আমি 5 স্টার, এইটা হচ্ছে একদম 5 স্টার। এই লব্ধি নির্ণয়, লব্ধির মধ্যে কি কি আছে? নদী নৌকা আছে, আপেক্ষিক বেগ আছে। দেখো স্টুডেন্টরা নদী নৌকা অনেক বেশি ভয় পায়, কিন্তু নদী নৌকার ম্যাথগুলো জাস্ট 3টা টপিকে সলভ করা যায়। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নদী নৌকার আমার করাই একটা লেকচার দিয়ে দিব, তুমি ওই লেকচারটা দেখতে পারো। এখানে মোটামুটি আমি 40 বা 50 মিনিটের একটা ক্লাস নিছি, ওই ক্লাসের মাধ্যমে তুমি নদী নৌকা A to Z কমপ্লিট করতে পারবা। বোর্ড বা অ্যাডমিশনে যে কোনো নদী নৌকার ম্যাথ তুমি সলভ করতে পারবা। সো ওই ক্লাসটা মাস্ট দেখবা, তাহলে তোমার নদী নৌকা কমপ্লিট হয়ে গেল। আর একটা থাকলো আপেক্ষিক বেগ, সেম ভাবে আপেক্ষিক বেগেরও অনেক বেশি প্রবলেম থাকে, আমি আমার আপেক্ষিক বেগের ক্লাসটা এখানে দিয়ে দিব। তো তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নদী নৌকার ভিডিও দেখবা, আপেক্ষিক বেগের ভিডিও দেখবা। নদী নৌকার আপেক্ষিক বেগ বোর্ডের যতগুলো আছে সব সলভ করবা। তুমি যদি নদী নৌকার আপেক্ষিক বেগ আমার ভিডিও দুইটা দেখতে পারো, তাহলে বোর্ডের একটা ম্যাথও একটা সিচুয়েশন তোমাকে আটকাবে না। ক্লিয়ার? সো এখানে নদী নৌকা মাস্ট করবা, তাহলে এইখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমি রিপিট করে বলতেছি, নদী নৌকার আপেক্ষিক বেগ, এইখানে যেন তোমার কোনো প্রবলেম না থাকে, এইখান থেকে আসার পসিবিলিটি সব থেকে বেশি। এটা একদম 5 স্টার। ক্লিয়ার? তাহলে নদী নৌকা গেল, আপেক্ষিক বেগ গেল। নদী নৌকার আপেক্ষিক বেগ শেষ হলে তুমি বলতে পারো ভেক্টরে তোমার প্রিপারেশন ভালো। এরপরে লাস্ট একটা টপিক, এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস থেকে সিকিউতে অনেক বেশি যে আসে এরকম না, বাট মাঝে মাঝে দিয়ে দেয়। সো এইখান থেকে তোমাকে যদি বলি বেশি কি দেখবো, বেশি দেখবো হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় আর হচ্ছে কার্ল নির্ণয়। তুমি তোমার প্লেলিস্ট ধরে ধরে ঘন্টার পর ঘন্টা ক্লাস করা লাগবে না, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা ভেক্টর ক্যালকুলাস, ওইখান থেকে কিভাবে গ্রেডিয়েন্ট নির্ণয় করে, কিভাবে ডাইভারজেন্স নির্ণয় করে, ওইটা একটু দেখবা। আর এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউ একটা থাকবে যে ডাইভারজেন্স শূন্য হলে কি হয়, বা সলিনোইডাল হলে এম এর মান কত। দেখবে একটা ভেক্টরের মধ্যে এম আননোন রয়ে গেছে, বলছে সলিনোইডাল 0, এম এর মান কত। এখান থেকে মানে ডাইভারজেন্স, মানে ওই ভেক্টরটা সলিনোইডাল হলে এম এর মান কত, তার মানে হচ্ছে ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এম নির্ণয় করবো। বা কার্ল, এই নির্ণয়গুলো দেখবা। সো এই টপিকগুলো যদি তুমি পড়তে পারো, ভেক্টর থেকে ন্যূনতম এক সেট আসবে, এক সেট 100% শিওর, সরি এক সেট 100% শিওর, এক সেটের বেশিও আসতে পারে। তাহলে তোমার এই কন্টেন্টগুলার কমপ্লিট করবা। সো যখন খাতায় লিখে নিছো, তুমি এক ক্লাস দেখেই যে একদম 100 পেজ বা এরকম না, এই ক্লাস আমি তোমাকে পড়াটা গুছাই দিচ্ছি, তুমি খাতায় লিখে লিখে তুমি এই টপিকগুলো কমপ্লিট করবা। আর এরপরে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যাই আসে না কেন, এইটার জন্য হচ্ছে তুমি ওইটা ধরে ধরে সলভ করবা। আর কোনো প্রবলেম হলে তো আমরা আসি এইখানে, আমরা জানি, তোমরা জানো হচ্ছে যে আমরা তোমাদের নিয়ে মডেল টেস্ট প্রোগ্রাম চালাচ্ছি। ওই মডেল টেস্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা স্টুডেন্টদের কোনো প্রবলেম হলে বা সাজেশনগুলো ওইখানে দিচ্ছি। সো তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হইতে পারো। এইখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এইখানে নক দিলে আমি তোমাকে বলবো। নেক্সট হচ্ছে তোমার নিউটনীয় বলবিদ্যা। এইটা একটা 5 স্টার একটা চ্যাপ্টার, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে এইটা আমি বলবো স্কিপ করার দরকার নাই, কারণ হচ্ছে ভর্তি পরীক্ষা এখান থেকে অনেক বেশি প্রশ্ন থাকে, প্রত্যেকটা ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকে। সো তোমার এটা কোনো না কোনো সময় পড়া লাগবেই, সো এটা মাস্ট পড়বা। আর এখানে টপিকগুলো কয়েকটা টপিক ধরে পড়লেই হচ্ছে। এখানে যদি প্রথম বলি কি পড়বো, প্রথম একদম হট, মানে একদম 5 স্টার হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ব্যাংকিং কোণ তুমি অনলাইনে ইউটিউব লিখে সার্চ দিবা ব্যাংকিং কোণ, দেখবা 20 মিনিট বা 30 মিনিটের ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখে ফেলবা। এরপরে তোমাকে আমি এখানে আদর্শ দুইটা দিছি, এই দুইটা একটু বুঝে বুঝে সলভ করবা। রাজশাহী বোর্ড 2015 দেখবা ব্যাংকিং কোণ রিলেটেড, আর বরিশাল বোর্ড 2022-এরটা 2023-এরটা, এই তিনটা সিকিউ ভালো করে সলভ করতে পারলে ব্যাংকিং কোণ ক্লিয়ার হয়ে যাবে। এরপরের গুলো জাস্ট তুমি চোখ বুলাই যাবা, ব্যাংকিং কোণ যেখানে আসবে দেখবা যে হ্যাঁ আমি এটা পারি, দেখবা টিক দিবা, শেষ। সো ব্যাংকিং কোণ মাস্ট করবা। এরপর আসছে জড়তার ভ্রামক। ব্যাংকিং কোণ জড়তার ভ্রামক, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জড়তার ভ্রামক বোর্ডের যতগুলো আছে সব করবা। জড়তার ভ্রামক জাস্ট হচ্ছে তুমি কয়েকটার জন্য মুখস্থ করবা, যে সরুদণ্ড হলে জড়তার ভ্রামক কি হয়, বা গোলক হলে, ফাঁফা গোলক হলে, নীরের গোলক হলে, বা সিলিন্ডার আকৃতি বস্তু হলে কেমন হয়, এই কয়েকটার জন্য জড়তার ভ্রামক মুখস্থ করবা। আর দুইটা উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, এইটা একটু পড়বা। অনলাইনে অনেক ক্লাস আছে, তুমি জড়তার ভ্রামক সার্চ দিলেই দেখবা ছোট ছোট ক্লাস আসবে, ওইটা দেখে ফেলবা, শেষ। তাহলে জড়তার ভ্রামক করলা, আর জড়তার ভ্রামক করে তুমি হচ্ছে কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করবা, অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করবা। এরপর আসি সংঘর্ষ। যদি তোমার নিউটনের বলবিদ্যা থেকে এই তিনটার মানে ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক, সংঘর্ষ,
এই তিনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই তিনটার থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন আসবে, তো এই তিনটা বাদ দিবা না, মাস্ট পড়বা। এই সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, শেষ বেগ নির্ণয়। যে স্থিতিস্থাপক সংঘর্ষে শেষ বেগ নির্ণয়, V1 নির্ণয় বা V2 নির্ণয়, এইটার জন্য দেখবে বড় দুইটা সূত্র আছে, যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এই রিলেটেড দুটা সূত্র আছে, V1 এর জন্য আবার আর একটা সূত্র। এই সূত্র দিয়ে ম্যাথ, সংঘর্ষ হয়েছে বলছে শেষ বেগ কত, এই সূত্র দিয়ে ম্যাথ। বা হচ্ছে তোমাকে বলবে যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা, স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা গতিশক্তি টেস্ট করবা, বোর্ডের প্রশ্ন দেখলেই বুঝবা। আর এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2023, অবশ্যই সলভ করবে। এটা সলভ করলে তোমার সংঘর্ষ নিয়ে একটু ধারণা পাবা। তাহলে এই তিনটা যেন কোনো বাদ না যায়, এই তিনটা থেকে আসার পসিবিলিটি সব থেকে বেশি। আর এরপরে যদি প্রশ্ন আর একটু মানে স্ট্যান্ডার্ড হয় বা একটু ডিফারেন্ট টাইপের হয়, তাহলে যাবে হচ্ছে তোমার কৌণিক গতি সংক্রান্ত। তো কৌণিক গতির মধ্যে হচ্ছে সুতার টান নির্ণয়, উলম্বভাবে বিভিন্ন একটা সুতাকে ঘুরানো হয়, একটা বস্তুকে ঘুরানো হচ্ছে, বিভিন্ন পয়েন্টে সুতার টান কত, এই পয়েন্টে সুতার টান কত, বিভিন্ন পয়েন্টে সুতার টান কত, সেই টি নির্ণয়। এই সুতার টান নির্ণয়ের জন্য সিলেট বোর্ড 22, এটা আদর্শ একটা প্রশ্ন। এইটা সলভ করলে তুমি সুতার টানে যে কোনোটা পাবা, ক্লিয়ার। তারপরে কুমিল্লা বোর্ড 22-এর ঘ দেখবা, আর দিনাজপুর বোর্ড 2022-এর ঘ দেখবা। তাহলে সুতার টানের A to Z তোমার কমপ্লিট হয়ে গেল। এই তিনটা সলভ করতে পারলে সুতার টান পারবা, যদি বুঝে বুঝে সলভ করতে পারো। তুমি ভাইবো না যে ভাই বলছে সিলেট বোর্ড 22, তার মানে সিলেট বোর্ড 22 আমি মুখস্থ করলে চলে যাই, হু হু কমন দিয়ে দিবে, তারপরে এসে আমাকে গালি দিবা, ভাই বলছিলেন সিলেট বোর্ড 22 আসবে, সিলেট বোর্ড 22 তো আসে নাই। এখানে আমি আদর্শ দিছি, তুমি সিলেট বোর্ড 22 সলভ করে যাবা, বুঝে বুঝে সলভ করবা, এই রিলেটেড আসবে। যদি সুতার টান থেকে আসে, এর বাইরে থেকে আসবে না। এরপর আসে হচ্ছে টর্ক আর কৌণিক গতিশক্তি নির্ণয়, টাও এর মান নির্ণয়, কৌণিক গতিশক্তি নির্ণয়। তুমি বোর্ডের যে কোনোটা নির্ণয় করবা, বোর্ডে দেখবা যে কোন জায়গায় টর্ক নির্ণয় করতে বলছে। এই টপিকগুলো পড়লেই তোমার নিউটনের বলবিদ্যা থেকে এক সেট শিওর, 100% শিওর, অথবা 2 সেট আসতে পারে, 2 সেট আসার পসিবিলিটি ভালো, ক্লিয়ার। এক সেট 100% শিওর থাকবে, নিউটনের বলবিদ্যা থেকে 2 সেটও আসতে পারে। এটা গেল নিউটনের মেকানিক্স। সো এখানে বলবো তুমি যদি অ্যাটলিস্ট কিছু না পড়ো, যে এই নিউটনের মেকানিক্স যদি স্কিপও করতে চাও, এই তিনটা টপিক অ্যাটলিস্ট পড়বা, ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক, সংঘর্ষ, শেষ। এরপর আসে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা, এখানে হচ্ছে কাজ দুই প্রকার, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আর এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে আমাদের রয়েছে যে মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, এইটা একদম 5 স্টার। এই মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, ওইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজের মধ্যে তোমার রয়েছে কুয়া সম্পর্কিত ম্যাথ। যদি মানে কাজ থেকে জেনারেল প্রশ্ন করে, তাহলে কুয়া সম্পর্কিত ম্যাথ, একটা কুয়া খালি করার কাজ কত, এটা তোমার একদম ফার্স্ট ইয়ার থেকে করে আসতেছে। একটা কুয়ার পানি খালি করার কাজ কত, অর্ধেক খালি করলাম কাজ কত, বা 1/3 খালি করলাম কাজ কত, বা একটা মোটর দ্বারা এত ওয়াট ক্ষমতা একটা মোটর দ্বারা খালি করা হয়েছে, মোটরের কত সময় লাগবে। সো এইগুলো সলভ করবা। এইখানে এই কুয়া সম্পর্কিত ম্যাথের মধ্যে মোটরের হচ্ছে তোমার ক্ষমতা পড়বা, আর মোটরের কর্মদক্ষতা পড়বা। মানে কুয়ার ম্যাথের মধ্যে ক্ষমতা এবং কর্মদক্ষতা ইনক্লুডেড, ক্লিয়ার। সো কুয়া সম্পর্কিত ম্যাথগুলো সলভ করবা। এখানে রাজশাহী বোর্ড 2025টা সলভ করবা, তাহলে হচ্ছে। আর কুয়া সম্পর্কিত ম্যাথের আমি হচ্ছে আমার একটা ভিডিও আছে, আমি ওইটা হচ্ছে তোমাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি একদম 6 থেকে 7 মিনিটে হচ্ছে কুয়া একটু এক্সপ্লেন করছি, তুমি ওইটা দেখলেই বুঝতে পারবা যে কুয়ার ম্যাথগুলো কীভাবে বেসিক অনুযায়ী করে। ওই একটা ম্যাথ করলে তুমি বড় বড় ম্যাথ সলভ করতে পারবা। এরপর হচ্ছে বস্তুকে তুলতে কৃত কাজ। বস্তুকে তুলতে কৃত কাজের মধ্যে মনে করো আমি বললাম একটা বস্তুকে, ভূমি থেকে একটা বস্তুকে একটা উচ্চতা তুলতেছি, তাহলে কৃত কাজ কত, কৃত কাজ কত, mg ইন্টু ভারকেন্দ্র সরণ, ডেল এক্স, mg ইন্টু ভারকেন্দ্র সরণ, এইটা একটা। অথবা এখানে আসে হচ্ছে মনে করো n সংখ্যক ইট আছে বা একটা ব্লক আছে, এই ব্লক দ্বারা স্তূপ তৈরি করতে কৃত কাজ করতে, একটার উপর আর একটা উঠাবা, একটার উপর আর একটা উঠাবা, তাহলে কৃত কাজ। W ইকুয়াল টু কি হয়, nc2 ইন্টু mgh, যেখানে n ছিল হচ্ছে ইটের সংখ্যা, c2 কম্বিনেশনের সেই c2, আর m হচ্ছে প্রত্যেকটা ইটের ভর, g হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে প্রত্যেকটা ইটের উচ্চতা। এটা হচ্ছে ইট দ্বারা স্তূপ তৈরি করতে কৃত কাজ। অথবা তোমার এরকম থাকতে পারে একটা দণ্ডকে আনুভূমিক অবস্থায় আছে, এই আনুভূমিক অবস্থা থেকে তুমি এটাকে উঠায়ে উলম্ব অবস্থায় নিবা, এই উলম্ব অবস্থায় নিতে কৃত কাজ কত, তাহলে এখানে কৃত কাজ W ইকুয়াল টু mg ইন্টু ভারকেন্দ্র সরণ, যেখানে ভারকেন্দ্র সরণ কি হয় তোমার দৈর্ঘ্য বাই 2, মানে সরু দণ্ডের ক্ষেত্রে দৈর্ঘ্য বাই 2 মাইনাস উচ্চতা বাই 2, উচ্চতা বাই 2। এই রিলেটেড ম্যাথগুলো করবা। তাহলে এইটা গেল একটা। আর একটা যদি প্রশ্ন একটু কঠিন করে, তাহলে আর একটা ম্যাথ, যেমন এইটার একটা বিশেষ কেস হচ্ছে, দেখো এটাকে আমরা আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে নিছি, কিন্তু এই তোমার হচ্ছে সিলেট বোর্ড 22-এর যে ম্যাথটা, ওইখানে দেখবা ওইটাকে আনুভূমিক অবস্থা থেকে পুরাপুরি উলম্ব অবস্থায় না নিয়ে একটা নির্দিষ্ট কোণে উঠাইছে। মনে করে এরপরে
এটাকে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট কোণে, মনে করো 60 ডিগ্রি কোণে বা 30 ডিগ্রি কোণে উঠাইছে, এইটার জন্য কৃত কাজ কত, এইটা একটু ভালো করে করবা। এই যদি প্রশ্ন একটি এক্সেপশনাল করে তাহলে তোমার এটা দিবে। সো এখানে আমি বলবো কোয়া সম্পর্কিত কাজ যেটা তো করলা, আর বস্তুকে তুলতে কৃত কাজ, বস্তুকে তোলার জন্য একটা জেনারেল বস্তুকে তুলতে কৃত কাজ, স্তূপ তৈরি করতে কৃত কাজ, আনভিমুখ অবস্থা থেকে উলম্ব অবস্থান বা আনভিমুখ অবস্থা থেকে একটা নির্দিষ্ট কোণেও তুলতে কৃত কাজ, থিটার মান। এটা তুমি পাবা হচ্ছে সিলেট বোর্ড 2022, এটা মাস্ট করবা। আর দিনাজপুর বোর্ড 2017, এইগুলা করলে তাহলে মহাকর্ষ বলের বিভূতিকৃত কাজ আসবে। সেখান থেকে আমি বলবো এই কাজ শক্তি ক্ষমতা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে সরি কাজ শক্তি ক্ষমতার এই কুয়া সম্পর্কিত ম্যাথ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে গেল হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের এই মহাকর্ষ বলের সরি কাজ শক্তি ক্ষমতা মহাকর্ষ বলের বিভূতিকৃত কাজ, এটা করলা। এরপরে করবা হচ্ছে সরল দোলক সম্পর্কিত, যেমন হচ্ছে এটা এটা একদমই সহজ একটা পার্ট, যে একটা সরল দোলক দুলতে থাকে, তোমাকে শক্তি সংরক্ষণশীলতা যাচাই করতে বলে, বিভিন্ন পয়েন্টে শক্তির মান নির্ণয়। এই ক্ষেত্রে তোমার হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়েও আমরা এই দূরত্ব বের করি, অথবা তোমাকে অনেক সময় কোণ দেওয়া থাকে, দুইটা টাইপই করবা। পিথাগোরাসের মানে এই দূরত্ব দিয়ে দেয় অনেক সময়, অথবা তোমার হচ্ছে এই কোণ দিয়ে দেয়। এই দূরত্ব দিয়ে দিলে পিথাগোরাসের সূত্র, আর এই কোণ দিলে সমকোণী ত্রিভুজ ইউজ করে ব্যবহার করি আর কি। তো এই ম্যাথগুলো করবা, শক্তি সংরক্ষণশীলতা সরল দোলক সংক্রান্ত, অথবা সরল দোলকে বিভিন্ন পয়েন্টে সুতার টান চাই, সুতার টান কত, এই সুতার টান রিলেটেড করবা। এখানে আছে তুমি সিলেট বোর্ড 2023 আর 25টা দেখবা, তাহলে এই আমি যতগুলা বলছি এই কেসগুলো এখানে চলে আসবে। আর যশোর বোর্ড 2023 করবা, এগুলা বুঝে বুঝে করবা, তাহলে সরল দোলক সংক্রান্ত যেটাই দিক তুমি আর আটকাবা না। এরপরে আসি হচ্ছে তোমার হেলানো তল সংক্রান্ত। মনে করো হেলানো তলে একটা বস্তুকে এইখান থেকে এই হেলানো তল থেকে এখানে তুলছো, এই তুলতে কৃত কাজ কত, জেনারেলি কৃত কাজ কোনো বস্তুকে তুলতে কৃত কাজ, যদিও এইগুলা এই মহাকর্ষ বলের বিপরীতেই কৃত কাজ, কিন্তু আমি এটা কিন্তু আলাদা টপিক দিছি। সো তুমি এইটা আগে মাস্ট করবা, এরপরে সরল দোলক, এরপরে হেলানো তল। ক্লিয়ার? এখন হেলানো তলে অনেকেরই প্রবলেম থাকে, এটার জন্য যশোর বোর্ড 24 আর রাজশাহী বোর্ড 23, এই দুটো অবশ্যই সলভ করবা। আর যদি তোমার প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাইতে পারো, আমি হচ্ছে ক্লাস দেওয়ার চেষ্টা করব, আমি যত শর্টে বোঝানো যায়। আর আমার ক্লাসগুলো খুব শর্ট হবে, কারণ এখন তোমাদের আর বেশি হচ্ছে টাইম নাই, অল্প সময় পড়াইতে হবে। এটা গেল হচ্ছে তোমাদের কাজ শক্তি ক্ষমতা। এরপরে যদি বলি, এরপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট পেপারের যে ক্লাসটা সাজেশন ক্লাসটা, এইটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আর সেকেন্ড পেপারের যে ক্লাসটা থাকবে ওইটা হচ্ছে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট যে মডেল টেস্ট প্রোগ্রামটা আছে ওইখানে দেওয়া থাকবে। সো তোমরা যদি ওই ক্লাসটা চাও তাহলে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হইতে পারো। ওই মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হলে আমরা অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো দিয়ে দিব। আর যারা হচ্ছে আমাদের প্রোগ্রামে অলরেডি যুক্ত আছো তারা ইনশাআল্লাহ সব ক্লাসগুলোই পেয়ে যাবে। কোনো প্রবলেম হলে, যে কোনো প্রবলেম হলে তোমরা আমি আসি বা তোমাদের রেজন ভাই আছে, আমাদের জানাবা। এই টপিকগুলো অবশ্যই কমপ্লিট করে যাবা, এই সময়টায় এই টপিকগুলো অবশ্যই কমপ্লিট করে যাবা। এরপরে সে মহাকর্ষ অভিকর্ষ। দেখো, মহাকর্ষ অভিকর্ষের জন্য তোমাকে প্রথমেই পড়তে হবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। একদম প্রথমে হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, মানে জি এর মান নির্ণয়। তাহলে জি এর মান আমরা 4টা কেস পড়বো। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, এটা কি ছিল? জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটা ভূপৃষ্ঠের যে কোনো পয়েন্টে অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে মানে মহাকর্ষ ধ্রুবক, এম হচ্ছে গ্রহের ভর, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। এইটা জেনারেলি এইটা দিয়ে বেশি প্রশ্ন আসে না, বাট এই যে এইগুলা থেকে আসে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, এই যে পৃথিবী বা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কি, সেটা কি ছিল? জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এই স্টার হোল স্কোয়ার, এই রিলেটেড ম্যাথ। তারপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতা অভিকর্ষ ত্বরণ। এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত? এই বিন্দু অভিকর্ষ ত্বরণ কি ছিল? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগ আর। এই রিলেটেড ম্যাথগুলো করবা। আর ছিল পৃথিবীর আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর আহ্নিক গতির কারণে, মানে পৃথিবী নিজ অক্ষের উপরে, এই যে পৃথিবীটা নিজ অক্ষের উপর ঘুরতেছে, নিজ অক্ষের উপর ঘুরতেছে, যে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এইটার জন্য অভিকর্ষ ত্বরণ কি ছিল? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থেটা। তো তুমি এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করবা, এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করলে অভিকর্ষ ত্বরণ রিলেটেড এ টু জেড পাবা। এরপরে আসি হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ। এখান থেকে প্রশ্ন হইলে হয় ম্যাক্সিমাম টাইম হয় অভিকর্ষ ত্বরণ থেকে, না হলে কৃত্রিম উপগ্রহ থেকে। কিন্তু আমি বলবো এবার কৃত্রিম উপগ্রহটা বেশি গুরুত্বপূর্ণ, অভিকর্ষ ত্বরণ থেকে কৃত্রিম উপগ্রহটা বেশি গুরুত্বপূর্ণ। এটা তুমি 5 স্টার বলতে পারো, এইটা হচ্ছে 5 স্টার। কৃত্রিম উপগ্রহ বেশি গুরুত্বপূর্ণ। আর কৃত্রিম উপগ্রহ জন্য কৃত্রিম উপগ্রহের প্রথমে পড়বা হচ্ছে কৃত্রিম উপগ্রহ তুলতে কৃত কাজ। মানে এই পৃষ্ঠ থেকে একটা কৃত্রিম উপগ্রহ তুমি একটা এইচ উচ্চতায় স্থাপন করবা, এই উচ্চতায় তুমি একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে এটাকে ঘুরাবা। এই উচ্চতায় তুলতে কৃত কাজ কত? সে কৃত কাজ কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম 1 ভাগ আর মাইনাস 1 ভাগ আর প্লাস এইচ। এইটা এই রিলেটেড কাজ। জি কি? ধ্রুবক। এম কি? এম হচ্ছে গ্রহের ভর, যে গ্রহের পৃষ্ঠ থেকে তুমি কৃত্রিম উপগ্রহটাকে উঠাবা এটা সেই গ্রহের ভর। আর এম কি ছিল? এম হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর।
আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, আর এইচ, এখানে এইচ হচ্ছে গ্রহের পৃষ্ঠ থেকে সেই কৃতিপগ্রহের উচ্চতা, এইটুকু হচ্ছে এইচ। এই রিলেটেড ম্যাথগুলো করবা, কৃতিপগ্রহে তুলতে কৃতকাজ। এটা জন্য তুমি যশোর বোর্ড 2023-এর ম্যাথটা দেখতে পারো, তাহলে তুমি এই রিলেটেড ম্যাথগুলো পারবা। এরপর হচ্ছে কৃতিপগ্রহের বেগ, পর্যায়কাল, উচ্চতা নির্ণয়। এই তিনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কৃতিপগ্রহের 80% প্রশ্নে এই তিনটা চাই। কৃতিপগ্রহের বেগ নির্ণয় করো, পর্যায়কাল নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো। এইটা এই রিলেটেড ম্যাথগুলো করবা। ভি ইজ ইকুয়াল টু সামথিং বা পর্যায়কাল বা উচ্চতা, এইচের জন্য বড় একটা সূত্র আছে, এইচ ইজ ইকুয়াল টু জিএমটি স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার অন থার্ড মাইনাস হচ্ছে আর, ওইটা করবা। তারপর হচ্ছে ভূপৃষ্ঠে মানে ভূস্থির উপগ্রহ কিনা, একটা কৃত্রিম উপগ্রহ দিয়ে বলবে ওটা ভূস্থির উপগ্রহ কিনা, তাহলে ভূস্থির উপগ্রহের জন্য আমরা কি জানতাম, পর্যায়কাল হচ্ছে 24 আওয়ার। তাহলে ভূস্থির উপগ্রহ চাইলে আমরা পর্যায়কাল বের করব। পর্যায়কাল যদি 24 ঘন্টা হয় তাহলে ওটা ভূস্থির, আর যদি পর্যায়কাল 24 ঘন্টা না হয় এটা ভূস্থির না। এরপরে তোমাকে বলে এটাকে ভূস্থিরে কনভার্ট করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে রাখবা, ভূস্থিরে কনভার্ট করতে তুমি শুধুমাত্র উচ্চতা চেঞ্জ করতে পারো। সো ওই সময় কি করবা, ভূস্থিরের জন্য পর্যায়কাল 24 ঘন্টা ধরে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় করবা। উচ্চতা যত আসবে, মনে করো 33,000 সামথিং কিলোমিটার, ওই উচ্চতায় রাখতে হবে আর কি, ওখানে উচ্চতা নির্ণয় করবা, এইটা করবা। এখানে কি থাকলো, ভূস্থির উপগ্রহ কিনা, আর হচ্ছে ভূস্থির না হইলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই ম্যাথগুলো সলভ করবা। এটা গেলো ভূস্থির উপগ্রহের। আর হচ্ছে উপগ্রহটি স্থায়ী হবে কিনা, মানে এই উচ্চতায় উপগ্রহটা কি স্থায়ী কক্ষপথে পরিভ্রমণ করবে কিনা, এটার কন্ডিশন কি ছিল, এই পৃথিবী এবং এই উপগ্রহের মধ্যে একটা কেন্দ্র মানে একটা আকর্ষণ বল আছে, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে এফজি বা আকর্ষণ বল। পৃথিবী এবং হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহের মধ্যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল আর এই যে কৃত্রিম উপগ্রহ যে ঘুরবে, এই কৃত্রিম উপগ্রহের যদি কেন্দ্রমুখী বল সমান হয়, মানে এফসি, এইটা যদি সমান হয় তাহলে হচ্ছে এটা ভূস্থির মানে স্থায়ী কক্ষপথে পরিভ্রমণ করবে। যেখানে এফজি নির্ণয় সূত্র হচ্ছে জি m1m2 ডিভাইড বাই আর স্কোয়ার, মানে জি ইন্টু গ্রহের ভর উপগ্রহের ভর ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এখানে আর মানে হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটা গেল। আর এফসি কি ছিল, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে এফসি হচ্ছে তোমার এম মানে কৃত্রিম উপগ্রহের ভর, ভি স্কোয়ার মানে কৃত্রিম উপগ্রহের বেগ ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এই রিলেটেড। তো তুমি এফজি নির্ণয় করবে, এফসি নির্ণয় করবা, যদি দুইটা সমান হয় বলবা এটা ভূস্থির উপগ্রহ, বলবা এটা হচ্ছে স্থায়ী কক্ষপথে পরিভ্রমণ করবে বা স্থায়ী হবে। তো কৃত্রিম উপগ্রহের এইগুলা করলে কৃত্রিম উপগ্রহ তুমি আর কিছু আটকাবা না, এখান থেকে এইগুলাই 99% সময় দেয়, এর বাইরে কিছু দেয় না। এর বাইরে তো গুলা তোমার এখন আর করা লাগবে না, ওইটা আসবে না, শিওর থাকো। এরপর আসে হচ্ছে মুক্তিবেগ। যদি তোমার এইগুলো থেকে প্রশ্ন না আসে সেই ক্ষেত্রে তোমার মুক্তিবেগে যাইতে পারে। মুক্তিবেগ হচ্ছে ঘ নম্বরের জন্য আসে, ঘ নম্বরে জেনারেলে আসে না। যদি মুক্তিবেগ দেয় তাহলে ঘ নম্বরে দিব হচ্ছে যে কাজ নির্ণয়। ক্লিয়ার? তো মুক্তিবেগ আর কাজ কিন্তু কনভার্ট করে মানে করে দিতে পারে, কম্বিনেশন করে দিতে পারে। তো মুক্তিবেগটা দেখবা। আর কয়েকটা গ্রহের জন্য মুক্তিবেগ হচ্ছে তুমি এমসিকিউর জন্য মুখস্থ করবা, যে পৃথিবীর জন্য মুক্তিবেগের মান হচ্ছে তোমার 11.2 কিলোমিটার পার আওয়ার, বা মঙ্গল গ্রহের জন্য অ্যাপ্রক্সিমেটলি ওইটার মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার না, কিলোমিটার পার সেকেন্ড। আর মঙ্গল গ্রহের জন্য 5 কিলোমিটার পার সেকেন্ড। এগুলা কয়েকটা মুখস্থ করবা, এমসিকিউতে আসে, এগুলা মুক্তিবেগ। আর প্রিভিয়াস 2 বছরে একটা মানে কয়েক বছরে একটা প্রশ্ন আসতেছে, এটা হচ্ছে প্রাবল্য নির্ণয়। এই প্রাবল্য নির্ণয়টা অবশ্যই করবা, 100% এটা করবা, এটা যেন মিস না হয়। প্রাবল্য আর বিভব একদমই সহজ, তুমি স্থির তরিতে পড়ে আসলে এখানেও পারবা এই প্রাবল্য নির্ণয়। বা তুমি যদি না পারো তুমি হচ্ছে অনলাইনে সার্চ দিবা যে প্রাবল্য নির্ণয়, ইউটিউবে অনেক ক্লাস আছে, যে কোনো একটা দেখে নিবা। এই টপিকগুলো করতে পারলে এখান থেকে এক সেট শিওর, 100% শিওর। আচ্ছা, এটা হচ্ছে গ ঘর জন্য বলতেছি। আর ক খর জন্য আমরা আমাদের মডেল মানে ইমপ্রুভমেন্ট স্পেশাল যে মডেল টেস্ট প্রোগ্রামটা আছে, ওই মডেল টেস্ট প্রোগ্রামে হচ্ছে আমরা শিট দিয়ে দিব, ওই শিট থেকেই প্রশ্ন আসবে, অল্প অল্প করে শিট দিয়ে দিব। আর তোমরা জানো তোমাদের জন্য আমরা যে মডেল টেস্ট প্রোগ্রামটা চালু করছি, ওইটার জন্য হচ্ছে আমরা পুরস্কারের ব্যবস্থা করছি। সো তোমরা যারা এখনও মডেল টেস্ট প্রোগ্রাম সম্পর্কে জানো না, তোমরা আমাদের নক করলে তোমরা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবা। সো ভর্তি হতে ইচ্ছুক হলে তোমরা আমাদেরকে এই নম্বরে জানাইতে পারো। এরপরে আসি পদার্থের গাঠনিক ধর্ম। দেখো, পদার্থের গাঠনিক ধর্ম হচ্ছে বইতে যেটা আছে ওইটার অর্ধেক হচ্ছে তোমার সিলেবাসে আছে, তোমাদের যে শর্ট সিলেবাসটা ওই তোমাদের প্রথম অর্ধেক থেকে আসবে। আর যারা এবার 2026 সালে রেগুলার পরীক্ষার্থী, ওদের এবার 100% শিওর পরের পার্ট থেকে, মানে ফ্লুইডের যে পার্টটা, প্রবাহী পদার্থ যেটা, ওইখান থেকে প্রশ্ন আসবে। সো ওইটা তোমাদের নাই, তোমরা করবা হচ্ছে প্রথম পার্টটুকু। তো প্রথম পার্টের মধ্যে প্রথমে শুরু করবা, ইউটিউবে গিয়ে সার্চ দিবা যে পীড়ন কি বিকৃতি কি, পীড়ন আর বিকৃতির একটু বুঝবা। সো প্রথমেই পড়বা হচ্ছে পীড়ন এবং বিকৃতি, এই দুইটা যদি পড়তে পারো, বুঝতে পারো, তাহলে তুমি অটোমেটিক হুকের সূত্র কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, হুকের সূত্রটা একটু পড়বা। হুকের সূত্র মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি,
ইয়ে আসলো তোমার হচ্ছে একটা ইকুয়েশন আসলো যে পীড়ন, মনে করো আমি যদি লিখি পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, তার মানে সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য কী দিতে হয় যে পীড়ন ইজ ইকুয়াল টু কে ইন্টু বিকৃতি। এরপরে তোমার কে ইজ ইকুয়াল টু কী থাকলো পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এই কেই বলে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই যে বিভিন্ন প্রকার গুণাঙ্ক, সেই হুকের সূত্র থেকে তুমি বিভিন্ন প্রকার গুণাঙ্ক পড়বা, আর গুণাঙ্ক পড়ার জন্য তোমার এই পীড়ন আর বিকৃতি পড়তে হবে। ক্লিয়ার? সো স্থিতিস্থাপক মানে বিভিন্ন গুণাঙ্ক করবা, এর মধ্যে তোমার আছে যে আয়তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক। তো এর মধ্যে থেকে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক কি ছিল? কোনো বস্তুর পীড়ন এবং হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতাম। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল, এই সূত্রতে ম্যাথ করতাম। ক্লিয়ার? সো এই ইয়ং এর গুণাঙ্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইটা মাস্ট আসবে। ইয়ং এর গুণাঙ্ক ডিরেক্টলি চাইতে পারে, অথবা তোমাকে বলতে পারে কোন পদার্থটা বেশি স্থিতিস্থাপক। একাধিক পদার্থের বিভিন্ন ধর্ম বলে দিয়ে বলবে কোনটা বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বললে ওখানে তুমি ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস করবা, ডিটারমাইন করবা। যেটার ইয়ং এর গুণাঙ্ক বেশি ওইটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক। যদি তোমাকে বলি লোহা আর রাবারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, লোহার ইয়ং এর গুণাঙ্ক বেশি, দ্যাটস ওয়াই লোহা বেশি স্থিতিস্থাপক, রাবার কম স্থিতিস্থাপক। পোলাপান কিন্তু এখানে ভুল করে, পোলাপান ভাবে রাবার বেশি স্থিতিস্থাপক, উত্তর হচ্ছে লোহা বেশি স্থিতিস্থাপক। এইভাবে মনে রাখবা, যেটা বেশি শক্ত বা যেটার বাধাদানকারী ক্ষমতা যত বেশি ওইটা বেশি স্থিতিস্থাপক। লোহার বাধাদানকারী ক্ষমতা অনেক বেশি, কিন্তু তোমার ওর নাম কি, ওইটা হচ্ছে তোমার রাবার, রাবারের বাধাদানকারী ক্ষমতা অনেক কম, ওইটাকে টান দিলে লম্বা হয়ে যাচ্ছে, দ্যাটস ওইটার স্থিতিস্থাপকতা কম, কিন্তু লোহার স্থিতিস্থাপকতা বেশি। ক্লিয়ার? সো এইটার জন্য তুমি দেখবা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন 100% দেখবা, এটা দেখতেই হবে। আর রাজশাহী বোর্ড 2022, এই দুইটার জন্য অবশ্যই দেখা হয়, এই দুইটা দেখবা, তাইলে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড পারবা। তো এইটা পড়তে তোমার আহামরি সময় লাগবে না, এটা মনে হচ্ছে মানে অনেক কিছু, তুমি পীড়ন আর বিকৃতি একবার যদি বুঝে যাও তাহলে এইগুলো একদমই সহজ জিনিসপাতি। এরপরে আসি হচ্ছে তারে সঞ্চিত শক্তি নির্ণয়। মনে করো একটা তার দেওয়ালের সাথে বাঁধে এটাকে তুমি টানতেছো, টানার পর এটা একটু লম্বা হইলো, তাহলে লম্বা করতে কৃত কাজ বা তারে সঞ্চিত শক্তি সেটা কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু মানে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এফ এল, এইটা দিয়ে ম্যাথ করবা। আর হচ্ছে তারে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করবা। এই দুটো সূত্র দিয়ে সঞ্চিত শক্তি বা একক আয়তনের সঞ্চিত শক্তি অথবা কৃত কাজ, এই দুটা দিয়ে ম্যাথ করবা। এটার জন্য তুমি যশোর বোর্ড 2025 দেখতে পারো, তারে সঞ্চিত শক্তি, এটা সহজ একটা টার্ম। এরপরে দেখবো হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত থেকে ভালোই প্রশ্ন হয়। পয়সনের অনুপাত, এই যে তুমি যদি ইয়ং এর গুণাঙ্কটা পড়তে পারো, তার মানে ইয়ং এর গুণাঙ্ক ছিল কি? দৈর্ঘ্য বিকৃতি, মানে পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আর এখানে হচ্ছে পার্শ্ব বিকৃতির অনুপাত, মানে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। পয়সনের অনুপাত হচ্ছে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, মানে এখানে তোমার সেই পীড়নই লাগতেছে। সো পীড়ন বুঝলে পয়সনের অনুপাত বুঝবা। এটার জন্য তুমি দেখবা হচ্ছে বরিশাল বোর্ড 22 আর কুমিল্লা বোর্ড 22, এইগুলা দেখলেই মোটামুটি হচ্ছে এখান থেকে তোমার চলে আসবে, এর বাইরে এখান থেকে কিছু আসবে না। তো তুমি এই টপিকগুলো দেখবে, পীড়ন বিকৃতি থেকে এইগুলো দেখবা, তারে সঞ্চিত শক্তি, এখানে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করবা। আর পয়সনের অনুপাত, এই যে সিগমা, এই সিগমা দিয়ে ম্যাথ করবা। এটার জন্য তুমি এই প্রশ্নগুলো দেখতে পারো। আর বোর্ড এইগুলা অবশ্যই দেখবা, এইগুলা বুঝে বুঝে করার পরে এরপরে হচ্ছে তুমি বোর্ডের অন্যান্যগুলো জাস্ট চোখ বুলায় যাবা, কারণ তোমার এখন 2 মাস সময় আছে, 2 মাসে এইগুলা পড়ো, তুমি সব কমন পাবা ইনশাল্লাহ। এরপর আসে হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতিতে প্রথমেই পড়বা হচ্ছে সরল স্পন্দন গতি, যেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন, SHM, সরল স্পন্দিত গতি বা সরল সন্দিত গতি। এই সরল সন্দিত গতির বেগ নির্ণয়, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই বেগ নির্ণয়। ত্বরণ নির্ণয় কি? বেগ নির্ণয় কি ছিল? ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, বা বেগের আরেকটা কি ছিল? বেগ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে আমি বলি dx ডিভাইডেড বাই dt, মানে সরণের সমীকরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখানে সরণ কি ছিল? x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে বেগের রাশি কি আসে? বেগের রাশি হচ্ছে তোমার ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে বেগের রাশিমালা আসে। সো এই যে একটা বেগ আর এই যে একটা বেগ, এই দুইটা বেগ দিয়ে তোমার হচ্ছে ম্যাথ করতে হবে। সো বেগ করবা। ত্বরণ কি ছিল? ত্বরণ হচ্ছে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা দিয়ে ম্যাথ করবা। বা এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে ত্বরণ পাবা। ত্বরণ ইজ ইকুয়াল টু কি আসবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা।
দেখো এটা শুধু তুমি এই একটা স্মরণেরটা যদি মুখস্থ করো তাহলে তোমার এই যে এইখান থেকে যা ডিফারেন্সিয়েশন করলে, স্মরণকে ডিফারেন্স করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ, তাহলে ত্বরণের এটা চলে আসবে। আর এইটা আসছিল হচ্ছে তোমার যে বেগ স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ওইখান থেকে তুমি প্রতিপাদন করছিলাম আমরা যে সরল সঞ্চিত গতি সে ব্যবকলনীয় সমীকরণ যেটা ছিল কি ছিল, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এই এমসিকিউর জন্য এইটা দিয়ে বলে কম্পাঙ্কগত, এটার সাথে কম্পেয়ার করে তোমাকে ওমেগার মান বের করতে হয়। সো এইটা একটু করবা, এই রিলেটেড, এটা হচ্ছে এমসিকিউর জন্য, বা সিকিউ তো অনেক সময় আসতে পারে, এইটাও করবা, এটা গুরুত্বপূর্ণ। সরল সঞ্চিত গতির ব্যবকলনীয় সমীকরণ, এইটার সমাধান হচ্ছে এই যে একটা, আর একটা ছিল কজ, কজেরটা বাদ দিছি। তো এইটাকে সমাধান করলে এক্স এর এই যে একটা মান পাওয়া গেছে। সো এক্স মানে সরণ, তাহলে সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ, আর এই বেগ নিয়ে একটু ক্যালকুলেশন করলেই তুমি হচ্ছে বেগের এই রাশিটা পাইলা। সো তুমি এটা মুখস্থ করবা, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বেগ গেল, ত্বরণ গেল, সর্বোচ্চ বেগ, তাহলে এক্স এর মান যদি 0 হয় তাহলে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু এ, তাহলে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, এক্স এর মান যদি এ হয় তাহলে সর্বোচ্চ ত্বরণ, তাহলে এর ম্যাক্স এর মান কি ছিল, এ ম্যাক্স মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ। আর ভি ম্যাক্স কি ছিল, ভি ম্যাক্স ছিল হচ্ছে তোমার ওমেগা ইন্টু এ। ক্লিয়ার, এই যে সর্বোচ্চ ত্বরণ। এরপরে পর্যায়কাল আমরা কি জানি, ওমেগা ইন্টু 2 পাই ডিভাইডেড বাই টি, এখান থেকে পর্যায়কাল নির্ণয় করবা, টি ইজ ইকুয়াল টু ওমেগা, সরি 2 পাই ডিভাইড বাই ওমেগা। এবার ওমেগার মান যে কোনোভাবে, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, কে ভাগ এম ইজ ইকুয়াল টু জি ভাগ এল। সো ওমেগার মান, ওমেগা স্কোয়ার যদি এই মানগুলো হয় তাহলে ওমেগার মান কি হবে, রুট ওভার কে ভাগ এম অথবা রুট ওভার জি বাই এল। তাহলে ওমেগার মান এখানে বসালে তোমার এই যে পর্যায়কালের দুইটা সূত্র, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ভাগ কে, এটা হচ্ছে স্প্রিংয়ের জন্য, অথবা টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি, এটা হচ্ছে সেই সরল দোলকের জন্য। এই দুইটা দিয়ে পর্যায়কাল নির্ণয়। আর পর্যায়কাল যদি তুমি পাও তাহলে কি কম্পাঙ্ক পাবা, আমরা কি জানি কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1 ভাগ টি। তাহলে এই হচ্ছে এখানে টোটাল সূত্র, আমি সম্পূর্ণটুকু জাস্ট আমার 5 মিনিটে ডিসক্রাইব করে দিছি। এখন তুমি এইগুলা বই থেকে খুঁজে খুঁজে একটু পড়বা, আর এইগুলো ছোটো ছোটো ম্যাথ করবা। এই ম্যাথগুলো হচ্ছে ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 22, ময়মনসিংহ 21, এইগুলা মাস্ট দেখবা। এইগুলা দেখা পরে তুমি বোর্ডের অন্যগুলা চোখ বুলাবা, তাহলে গেল হচ্ছে সরল স্পন্দন গতি, এইখান থেকে আসার পসিবিলিটি অনেক হাই। এরপরে জেনারেলি এরপরের টার্মগুলো একটু সহজ, এইগুলাই পড়া একটু ভুল করে, কিন্তু এরপরেরগুলো আবার সহজ। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক কি, একটা পেন্ডুলাম ঝুলানো থাকে, এটা দুলতে থাকে, এটা দুলতে থাকে, এইটা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা মুখস্থ রাখবা। এখান থেকে বলবা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয়। তাহলে সেকেন্ড দোলক কি, এই যে এইটার জন্য বলছিলাম সেকেন্ড দোলক মানে এই সূত্রের জন্য, তো এখানে টি এর মান বসাবা, টি এর মান বসে এল এর মান বের করবা। সো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু, এটা মুখস্থ করে ফেলবা, এটা এমসিকিউতে আসে 0.993 মিটার। একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.993, ক্লিয়ার, 0.993 মিটার। সো যদি বলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো, তুমি লিখবা এই সূত্র দিয়ে টি এর মান 2 সেকেন্ড বসায় এল এর মান ক্যালকুলেট করবা, জি হচ্ছে 9.8। তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এটা তুমি মুখস্থ করে ফেলবা। এরপর হচ্ছে পরিবর্তিত পর্যায়কাল নির্ণয়। মনে করো একটা সেকেন্ড দোলককে তুমি পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছো, বা হচ্ছে এটাকে একটা কূপের গভীরতায় নিয়ে গেছো, বা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করছো, সামহাউ হচ্ছে পর্যায়কাল চেঞ্জ হয়েছে। সেই পর্যায়কাল চেঞ্জ হওয়ার কারণে তোমাকে হচ্ছে সময় পরিবর্তন হয়ে গেছে। সো এখানে বলে দিবে যে একটি সেকেন্ড দোলক পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে দিনে এত সেকেন্ড হারায়, তাহলে পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল কত। সেই পর্যায়কাল নির্ণয় সূত্র কি ছিল, টি ইজ ইকুয়াল টু টাইম ইন্টু 2 ডিভাইডেড বাই টাইম প্লাস মাইনাস এন। এটা দিয়ে তুমি পরিবর্তিত পর্যায়কাল নির্ণয় করবা। যে টি প্রাইম, টাইম কি তোমাকে বললাম 1 ঘন্টায় 50 সেকেন্ড হারাইছে, তার মানে টাইম হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাকে তুমি সেকেন্ডে নিবা, তাহলে কত হয় 3600 সেকেন্ড ইন্টু 2 ডিভাইডেড বাই টাইম, টাইম কত 3600 সেকেন্ড। যদি সময় হারায়, যদি সময় অর্জন করে তাহলে পজিটিভ, আমি বলি যদি সময় অর্জন করে তাহলে পজিটিভ, মানে প্লাস নিবার, যদি সময় হারায় তাহলে নিবার নেগেটিভ। আমি তোমাকে বললাম একটি সেকেন্ড দোলককে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছো, এটা 1 ঘন্টায় 40 সেকেন্ড হারাইছে বা 40 সেকেন্ড ধীরে চলছে, এর পর্যায়কাল কত, পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল কত, সেই পর্যায়কাল পরিবর্তিত পর্যায়কাল ইজ ইকুয়াল টু টাইম, টাইম হচ্ছে 1 ঘন্টা ইন্টু 2 ডিভাইড বাই টাইম, কি করছে সময় হারাইছে, তার মানে মাইনাস কত সময় হারাইছে 40 সেকেন্ড, তার মানে এই যে সেই 40। এখান থেকে তুমি পরিবর্তিত পর্যায়কালটা পেয়ে যাবা, শেষ। এই পরিবর্তিত পর্যায়কাল নির্ণয় করবা, এটা মাস্ট, এটা আসে গ নম্বরে, এটা লাগে। আর এই পরিবর্তিত পর্যায়কালের সাহায্যে হচ্ছে তুমি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবা। এই পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক আমরা কি জানি, পর্যায়কাল টি ইজ প্রপোর্শনাল টু 1 ভাগ রুট ওভার জি, এটা দিয়ে ম্যাথ, টি1 ভাগ টি2 ইজ ইকুয়াল টু রুট ওভার জি2 বাই জি1, এটা দিয়ে ম্যাথ করতে হয়। তাহলে পর্বতের উচ্চতা অভিকর্ষ ত্বরণ নির্ণয়, টি2 বা ওই জি2 এর মান নির্ণয় করবো, জি1 ভূপৃষ্ঠ ধরবো আর এখানে জি2 নির্ণয় করবো,
ক্লিয়ার? ওইটা গেল। তারপরে পর্বতের উচ্চতা গভীরতা সেম ভাবে এই জি এর সম্পর্ক নিব, আর জি কে আমরা ভেঙে দিব, জি কে আমরা উচ্চতার গভীরতার জন্য সূত্র জানি, ওইটা করলেই হচ্ছে। তাহলে এটার জন্য তুমি কি দেখবা কুমিল্লা বোর্ড 2024, এইটা দেখলেই সেকেন্ড দোলক শেষ হবে। দেখো আমি ডিসক্রাইব করে দিচ্ছি যে কি কি পড়বা, এখন তুমি জাস্ট ধরে ধরে টেস্ট পেপার ধরে ধরে পড়বা। আর তুমি যদি ভিডিও জাস্ট দেখে শুয়ে শুয়ে টেনে টেনে দেখো তাহলে কোনো লাভ নেই। আমি বলবো তুমি এটাকে একটু একটু কষ্ট করো। একটা ক্লাসে তোমাকে আমি ওভারভিউ করে দিচ্ছি, তুমি এরকম ক্লাস পাবা না, ফ্রিতে এরকম ক্লাস পাবা না। তুমি অনলাইন ঘাটো, তোমাকে হচ্ছে সবাই ভিউ বাড়ানোর জন্য অনেক সাজেশন ক্লাস দিছে, ওগুলো একটু খোঁজো আর ওটার সাথে এটা মিলাও। সো একটু কষ্ট করো, কাজে দিবে। তোমার এই ক্লাসটা বানাইতে আমি বিগত কয়েকদিন ধরে ডাটাগুলোকে নিছি, সো আমার অনেক কষ্ট হয়েছে। তো ট্রাই করো একটু ভালো করে দেখার। এরপর আসে হচ্ছে শক্তি নির্ণয়। সেকেন্ড হলো মানে সিম্পল হারমোনিক মোশন সম্পর্ক না কোনো কণার শক্তি নির্ণয়। এটার জন্য তুমি সিলেট বোর্ড 2022 দেখবা। তো এখান থেকে আসার পসিবিলিটি বেশি হচ্ছে এই পার্ট থেকে আসার পসিবিলিটি বেশি। এইটার পরে হচ্ছে তোমার এই পার্ট, আর এই দুইটা থেকে তারপর হচ্ছে এই পার্ট, মানে তুমি মাঝেরটা বেশি গুরুত্ব দিবা। ক্লিয়ার? এইটা বেশি গুরুত্ব দিবা। গেল হচ্ছে পর্যাবৃত্ত গতি, এইখান থেকে পড়লেই পর্যাবৃত্ত গতি থেকে তুমি এক সেট পাবা। এরপরে আমাদের লাস্ট যেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে আমাদের দুইটা পার্ট। প্রথম পার্টে হচ্ছে আমরা গ্যাসের যে সূত্রসমূহ, গ্যাসের ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বা হচ্ছে তোমার চাপীয় সূত্র, এই রিলেটেড জিনিসগুলা, বা হচ্ছে তোমরা হচ্ছে আরএমএস বেকটেক, এগুলো হচ্ছে প্রথম পার্টে। আর সেকেন্ড যে পার্টটা, ওইখানে আমরা পড়ি হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা বা হচ্ছে শিশিরাঙ্ক, এই রিলেটেড ম্যাথগুলা। তো প্রথমে যে পার্টটা গ্যাসের সূত্রাবলী, এইখান থেকে তুমি যে কি বয়েলের সূত্র পড়বা, চার্লসের সূত্র পড়বা, চাপীয় সূত্র পড়বা, তারপরে এদের সমন্বিত সূত্র পি ভি ইজিক্যাল টু এনআরটি, এই সূত্র পড়বা, বা P1 V1 ভাগ T1 ইজিক্যাল টু P2 V2 ভাগ T2, যেগুলো কেমিস্ট্রিতে পড়ে আসছো, সেইগুলো আমি এক্সট্রা আলাদা এখানে দিই নাই। বেসিকের জন্য এইগুলা পড়ে রাখবা। আর এইগুলা থেকে ম্যাথ, যেমন বয়েলের সূত্র থেকে যে বা এইগুলা থেকে ম্যাথ আসে হচ্ছে তোমার যে বায়ু বুদবুদের সাহায্যে হ্রদের গভীরতা নির্ণয়। তোমাকে বলে দিবে একটা হ্রদ, একটা বায়ু বুদবুদ নিচ থেকে উপরে আসায় আয়তন এত গুণ হয়েছে বা ব্যাসার্ধ এত গুণ হয়েছে, এই হ্রদের গভীরতা নির্ণয় করো, হ্রদের গভীরতা নির্ণয়। এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তুমি দেখতে পারো। এটার জন্য আমি বলে দিব যে কোন কোন, মানে এখানে বলা হয় নাই, তুমি এইটার জন্য জাস্ট বোর্ড থেকে একটা সৃজনশীল দেখলেই পারবা, দেখলেই খুঁজবা যে বায়ু বুদবুদের গভীরতা কোথায়, সরি মানে বায়ু বুদবুদের সাহায্যে হ্রদের গভীরতা আছে। 24-25-এও আসছে, এখানে 25 সালে এখান থেকে প্রশ্ন আসছে, এটা দেখলেই পারবা। এরপর আসছে গ্যাসের গতিশক্তি নির্ণয়। একটা গ্যাসের গতিশক্তি কি ছিল? ইকে ইজিক্যাল টু 3/2 nRT। এই রিলেটেড তুমি হচ্ছে ম্যাথগুলা করবা, এইটা দিয়ে ম্যাথ করবা। আর একটা হচ্ছে গ্যাসের আরএমএস নির্ণয়, আরএমএস, এটা কি ছিল? √3RT ডিভাইডেড বাই এম। এখানে এম কিন্তু অবশ্যই কেজিতে, এখানে পোলাপান কিন্তু অনেকেই গ্রামে নিয়ে ম্যাথ করে। অক্সিজেন দিলে অক্সিজেনের জন্য কত বসাও? আণবিক ভর, পোলাপান 32 দিয়ে ম্যাথ করে না। আর এর মান তুমি বসাও 8.314, এটা কিন্তু এসআই একক, তার মানে ভরও নিতে হবে এসআই, তাহলে ভরের এসআই একক হচ্ছে কেজি। তারপরে এটা হচ্ছে যদি আমি অক্সিজেন নেই তাহলে অক্সিজেনের জন্য এম এর মান নিব হচ্ছে তোমার 32 × 10⁻³ কেজি, মানে যে অনুযায়ী সেটার জন্য, মানে মূল কথা হচ্ছে এম এর মান কেজিতে বসাবা। সো আরএমএস বেগ নির্ণয় রিলেটেড করবা, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বুদবুদ, আর বেশি গুরুত্ব বলতে এইখান থেকে তিনটাই, এই তিনটা থেকেই বেশি প্রশ্ন আসে। সো এইখানে আর ভাগ করা যাচ্ছে না, এই তিনটা বেশি করে পড়বা। এরপরে এসেছে আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক। এই পার্ট থেকে এই পার্টে মানে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। এই আপেক্ষিক আর্দ্রতা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, এটা তুমি 5 স্টার বলতে পারো, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর আপেক্ষিক আর্দ্রতা থেকে তোমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবা, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, শিশিরাঙ্ক নির্ণয়। আর এইটার জন্য তোমার হচ্ছে যেই আমরা যে হাইগ্রোমিটার ইউজ করতাম, শুষ্ক বাল্ব সিক্ত বাল্ব হাইগ্রোমিটার, ওই মেকানিজমটা দেখবা। আর ওইখান থেকে দেখবা যে শুষ্ক বাল্ব ও সিক্ত বাল্বের টেম্পারেচার পার্থক্য বেশি হলে কি হয়, বা টেম্পারেচার পার্থক্য কম হলে কি হয়, হঠাৎ বেশি হলে কি হয়, হঠাৎ কম হলে কি হয়, এই রিলেটেড ম্যাথগুলা। আর এইখান থেকে আপেক্ষিক আর্দ্রতা থেকে তোমাকে প্রশ্ন করে হচ্ছে এরকম যে কোথায় ভেজা কাপড় দ্রুত শুকাবে, এগুলো একদম বেসিক প্রশ্ন। কোথায় ভেজা কাপড় দ্রুত শুকাবে বা কোথায় বেশি আরাম অনুভব করবে, এইটা বেসিক গেল। আপেক্ষিক আর্দ্রতা টেস্ট করবা, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম ওইখানে আরাম বোধ করবে বা ওইখানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। ক্লিয়ার? আর আরেকটা প্রশ্ন আসে যে হচ্ছে ঘরের কোন দিকে, একটা ঘরের মধ্যে তুমি এসি চালাইছো, এসি চালানোর পরে বা ঘরের মধ্যে তাপমাত্রা হ্যান ত্যান সব বলে দিছে, তোমাকে বলবে বায়ু কোন দিকে প্রবাহিত, ঘর থেকে বাইরে যাবে নাকি বাইরে থেকে ঘরে আসবে,
এটার জন্য তুমি এইখানে মানে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড এইগুলো দেখলেই পারবা। এইটা গুরুত্বপূর্ণ যে বায়ু কোন দিকে ফ্লো করবে। আর একটা আসে হচ্ছে তোমার এসি চালানোর ফলে কত অংশ বায়ু ঘনীভূত হয়েছে। মনে করো রুমের ভিতরে তুমি এসি চালাইছো, এসি চালায় আপেক্ষিক আর্দ্রতা চেঞ্জ হবে বা টেম্পারেচার চেঞ্জ হবে, তোমাকে বলবে কত অংশ বায়ু ঘনীভূত হবে। সো এইখান থেকে এই রিলেটেড করবা। সো এই আপেক্ষিক আর্দ্রতা থেকে কী বলছি, তুমি শিশিরাঙ্ক নির্ণয় করবা, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবা। আপেক্ষিক আর্দ্রতা ডিরেক্টলি নির্ণয় করতে বলতেও পারে, অথবা তোমাকে বলবে যে কোথায় ভেজা কাপড় দ্রুত শোকাবে, কোথায় আরাম অনুভব করবে, বা বায়ু কোন দিকে ফ্লো করবে, বা হচ্ছে বায়ুর কত অংশ ঘনীভূত হবে, ওই রিলেটেড জিনিসপাতিগুলো। ওইটার জন্য তুমি ঢাকা বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, রাজশাহী বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 22 এই জিনিসপাতিগুলো এখান থেকে দেখবা। তো এইটাই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের সাজেশন। আর সেকেন্ড পেপারের সাজেশন আমরা আমাদের মডেল টেস্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপে দিয়ে দিব। তোমরা আপাতত এইগুলো নিয়ে পড়ালেখা করো। আর যারা এখনও আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হও নাই, তারা আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি যুক্ত করে নিব। মডেল টেস্টের A to Z তোমাকে এক্সপ্লেন করে যুক্ত করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।